মাইক যা বলেছে তাতে কোনো কাজ হবে কিনা সন্দেহ, কিন্তু কথাগুলো ওকে বলতে হয়েছে কারণ ও চায় না অকারণে কিছু ভালো লোক মারা পড়ুক, ওতে কারো লাভ হবে না। যেখানে মিলিত হবার কথা আগেই সেখানে পৌঁছে গেছে ডক ইত্তলো, কিন্তু গরুগুলোকে ওখানে থামায়নি সে, আরও এগোচ্ছে। ঘোড়ার পিঠে ওর পাশে চলে এলো রন, যেখানে গরু বিক্রি করা হয়ে গেছে। ওকে বলল সে, তবে ওগুলোকে আমরা বে থেকে দূরে স্থলের ভিতর দিকে নিয়ে যাব। শহরের বড় রাস্তা ধরে আমাদের এগোতে হবে। বড় একটা ঝুঁকি নেওয়া হচ্ছে না? শহরে যদি গরু স্টাম্পিড করে তবে অনেক ক্ষয়ক্ষতি হবে। ওরা ক্লান্ত, বলল রন। তাছাড়া আমার মনে হয় আগ্রহের সাথেই ওরা সমুদ্র থেকে দূরে সরে যেতে চাইবে। ঝড় আসছে। একটু থেমে সে আবার বলল, কথাটা সবাইকে জানিয়ে দাও যে এখন থেকে পিস্তলের ফিতে খুলে তৈরি থেকে এগোতে হবে, দরকার হলে লড়তেও হবে। দক্ষিণ পূবের তারাগুলো নিভে গেছে, তারার বদলে ওখানে এখন দেখা যাচ্ছে কারো কালো মেঘ। কিছু দূর দৌড়ে চলার পর গরুগুলো আবার শান্ত হয়ে হাঁটতে শুরু করলো, তারপর আবার ছুটল। ইত্তলো আর রন ওদের গাইড করে নিয়ে ইন্ডিয়ানওয়ালার রাস্তায় ঢুকলো। মেঘের গর্জনের মতো চাপা খুরের আওয়াজে শহরের প্রতিটি বাড়িতে বাতি জ্বলে উঠল। দরজা খুলে গেল। প্রথমে মৃদু, পরে জোরালো শব্দ তুলে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে গরুর দলটা। ওরা ক্লান্ত, কিন্তু তবু এগিয়ে যেতে চাইছে। লোকজন নীরবে দাঁড়িয়ে দেখছে। দূরে মেঘের গর্জন শুনে কয়েকজন ফুটপাতে নেমে আকাশের দিকে তাকালো। রাস্তার উপর দিয়ে জোরালো দমকা হাওয়া বয়ে গেল। দোকানের সাইনগুলো কোকিয়ে উঠল। জানালার শাটার দাঁতে দাঁতে বাড়ি খাওয়ার মতো শব্দ তুলল। কয়েক ফোঁটা বৃষ্টি পড়ে আবার থেমে গেল। রাতটা থমথমে স্তব্ধ। শেষ গরুটাও রাস্তা ধরে এগিয়ে দ্রুত বাতাসের আধারে রাতের আধারে অদৃশ্য হলো। ক্লেরার ঘরে বাতি জ্বলছে না। অন্ধকারে জানালার পাশে দাঁড়িয়ে দুরু দুরু বুকে সে সবটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই নির্ঝঞ্ঝে কেটে যাবে ভাবতে পারেনি। হঠাৎ দরজা খুলে একজন লম্বা লোক রাস্তায় নামলো। ক্লেরা চিনল, লোকটা টমের চিটনি। ওর পিছনে কুজো মতো আর একজন লোক এসে পোস্টে হেলান দিয়ে দাঁড়ালো। রাতের আধার ভেদ করে আরো দুজন এসে ওদের সাথে যোগ দিল। ঘরে বাতি নেই, পর্দাও নড়ছে না, তবু দুবার উপরে জানালার দিকে তাকালো চিটনি, যেন টের পাচ্ছে অন্ধকারে কেউ ওর দিকে চেয়ে আছে। ওরা যাই প্ল্যান করুক না কেন, ক্লেরার এখন আর কিছু করার নেই। হাত পা গুটিয়ে তাকে অপেক্ষা করতে হবে। এবার বাতাস এলো। দেয়াল কাঁপানো ঝাপটা দিয়ে বাতাস বইতে শুরু করলো, সাথে ফোঁটা ফোঁটা বৃষ্টি। শাটার বন্ধ করে দিল ক্লেরা। শব্দে বুঝতে পারছে অন্যেরাও তাই করছে। পুরনো দালানটা বাতাসের চাপে বারবার কোকিয়ে উঠছে। দালানের সাথে দরাম করে বাড়ি খেয়ে কি যেন সশব্দে নিচে পড়ল, হয়তো বা কোনো সাইনবোর্ড। শাটারের ফাঁক দিয়ে চেয়ে দেখল
এখন আর রাস্তায় আলো জ্বলছে না, আগুন লাগার ভয়ে নিভিয়ে ফেলা হয়েছে ওগুলো। বাইরে একটানা বিদ্যুতের চমক খেলছে, আকাশে যেন এক ভৌতিক তাণ্ডব লীলা চলেছে। ভারী মেঘগুলো এত নিচে নেমে এসেছে যে এমন আর ক্লেরা কখনো দেখেনি। মনে মনে স্বীকার করলো ভয় পেয়েছে সে, তবু নিজেকে সংযত রেখে বর্তমান পরিস্থিতিকে ভালো করে বিচার করার চেষ্টা করছে। কিন্তু ঝড়ের বিরুদ্ধে মানুষ কি করতে পারে? যতটুকু সম্ভব সতর্কতা অবলম্বন করে ঝড় থামার অপেক্ষায় বসে থাকা ছাড়া উপায় নেই। বাতিটা জ্বালিয়ে সলতে নিচু করে ওটাকে মেঝের উপর রাখলো, যেন বাতাসের ধাক্কায় টেবিল থেকে নিচে না পড়ে। বিছানার পায়ার সাথে বালিশ ঠেকিয়ে হেলান দিয়ে বসে বই পড়ার চেষ্টা করলো সে, কিন্তু 1 মিনিটও মন বসাতে পারল না। বাইরে প্রচণ্ড শব্দ তুলে বইছে বাতাস। হঠাৎ ওর দরজায় জোরে করাঘাত করার আওয়াজ হলো। এক মুহূর্ত ইতস্তত করে দরজার দিকে এগোলো ক্লেরা। স্কার্টের ভাঁজে পিস্তলটা লুকিয়ে ধরে দরজা খুলল সে। স্যান্ডি হেওয়ার দাঁড়িয়ে আছে দরজায়, জামা কাপড় চুপচুপে ভিজে। ফুপিয়ে শ্বাস নিচ্ছে মেয়েটা, ভয়ে বুনো দেখাচ্ছে ওর চেহারা। প্লিজ আমাকে ভিতরে ঢুকতে দাও। দরজা ছেড়ে সরে দাঁড়ালো ক্লেরা। স্যান্ডি ভিতরে ঢুকলে দরজা বন্ধ করে ওতে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। এভাবে তোমাকে বিরক্ত করার জন্যে আমি ক্ষমা চাইছি, কিন্তু এছাড়া আর কোথাও যাওয়ার জায়গা ছিল না আমার। স্যান্ডির গলা কাঁপছে। বাইরে ভীষণ অবস্থা, ভয়ানক। এখনই তোমার ভেজা কাপড়গুলো ছেড়ে ফেলা দরকার, বলল ক্লেরা। তুমি আমার একটা শুকনো জামা পরতে পারো। কোনো প্রশ্ন করল না ক্লেরা, মন্তব্যও করল না। স্যান্ডিকে তোয়ালে এগিয়ে দিল সে। একটু পরেই বোঝা গেল ওতে কুলাবে না, তাই করিডোরে বেরিয়ে একটা খালি কামরা থেকে আরও তোয়ালে নিয়ে এলো। ধীরে ধীরে স্যান্ডি কিছুটা শান্ত হলো। বাইরের অবস্থা ভয়ানক, পুনরাবৃত্তি করলো স্যান্ডি। মনে হলো যেন নিজের মনেই বিড়বিড় করছে। জীবনে কখনো আমি এমনটা দেখিনি। তুমি জলদি কাপড় বদলে নাও, আমাদের হয়তো হোটেল ছাড়তে হতে পারে। রন বলেছে বেগতিক দেখলে আমাদের কোর্ট হাউসে যেতে হবে। ওটা উঁচু জায়গা, বলল স্যান্ডি। হ্যাঁ, আমারও মনে হয় সেটাই ভালো। তাড়াতাড়ি কাপড় পাল্টে নিল সে এবং পরার ফাঁকে জামাটার প্রশংসাও করল। বাতাসের গর্জন শুনছে ক্লেরা। ক্লাস সিটের কাছে গিয়ে অপেক্ষাকৃত গরম একটা ওভারকোট, ম্যাকিনটস, পাতলা প্লাস্টিকের বা কাপড়ের বর্ষাতি আর একটা ঢোলা জামা বের করে নিল সে। এসব করার মাঝেও এই পরিস্থিতিতে তার কি করা উচিত তা ভাবছে। রনের নির্দেশ ওর মনে আছে, কিন্তু লোকজন ওকে বোকা মনে করবে না। তাছাড়া ওখানে পৌঁছে যদি দেখে কোর্ট হাউস তালা বন্ধ। এখন বৃষ্টি পড়ছে, কিন্তু শুধু বৃষ্টি বললে বর্ণনা নিতান্তই অসম্পূর্ণ থেকে যায়। মনে হচ্ছে যেন আকাশ জোড়া একটা পাইপের কল খুলে দেয়া হয়েছে। সরু রাস্তার উপর প্রচণ্ড ধারায় পানি আছড়ে পড়ছে। দেয়ালের উপর ওর ওজন অনুভব করতে পারছে ক্লেরা। ম্যাকিনটস পরে কামরা ছাড়ার জন্য তৈরি হওয়ার সময়ে সে ভাবছে, এই দুর্যোগের মধ্যে স্যান্ডি বাইরে কোথায় ছিল, কি করছিল? আর মেয়েটা যে থরথর করে কাঁপছিল, সেটা কি শুধু ঠান্ডা আর ঝড়ে, নাকি আর কোনো ভয়ে? ওরা দুজনে নিচে নেমে এলো। দালানটা অল্প অল্প মোচড় খাচ্ছে, টের পাওয়া যায়। একদল লোক জড়ো হয়েছে লবিতে। ওদের কেউ কেউ ভয়ে ফোঁফাচ্ছে, বাকি সবাই নীরবে বাইরের ভয়াবহ বজ্র আর বাতাসের শব্দ কান পেতে শুনছে। ওদের মধ্যে দিয়েই এগোলো ক্লেরা। লোকগুলো পথ ছেড়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। দরজার কাছে মিস্টার হাইন্স আর হোটেলের ক্লার্ক পাশাপাশি দাঁড়িয়ে, সাথে আরও দুজন লোক।
দুজনেই শক্ত আর বলিষ্ঠ। সাধারণ এই ধরনের লোকই সমাজের নেতৃত্বস্থানীয় লোক হয়। মিস্টার হাইন্স অসহিষ্ণুভাবে ঘুরে তাকিয়ে তাড়াতাড়ি মাথা থেকে হ্যাট নামালো মোটা লোকটা। মিস্টার হাইন্স, আমাদের যাওয়ার পথটা দয়া করে ছেড়ে দেবে। এর এর মধ্যে ম্যাম, এই ঝড়ের মধ্যে কাউকেই আমি বাইরে যেতে দেব না। রাস্তায় এখন প্রায় হাঁটু সমান পানি। রোনাল্ড, মেজর মাইক, ঝড় খারাপের দিকে মোড় নিলে আমাকে কোর্ট হাউসে আশ্রয় নিতে বলেছে। ঝড় সম্পর্কে মাইক কি জানে? বক্তা একজন কঠিন চেহারার লোক। ওর চেহারায় একটা বিরক্তির ভাব সবসময় প্রকাশ পায়। আর্মিতে যোগ দেওয়ার আগে মেজর মাইক কয়েক বছর অভিজ্ঞতা সঞ্চয় করেছে সমুদ্রে। কঠিন স্বরে জবাব দিল কেলেরা। জাহাজের অফিসার ছিল সে, এবং সমুদ্র আর হারিকেন সম্পর্কে ওর অনেক জানা আছে। দুশ্চিন্তার ছায়া পড়ল পাকা চুলওয়ালা ক্লার্কের চোখে। সে কি বলেছিল হারিকেন হতে যাচ্ছে? আমাকে সে বলেছে কয়েকদিন যাবৎ ম্যাটাগড্ডা দ্বীপের ওপাশে সমুদ্রের পানি ফুলে ফুলে উঠছে। সমুদ্রে কোথাও প্রচণ্ড ঝড় হলে তবেই এমন ফুলতে পারে। কথা বলছে কোলোরা, কিন্তু ওর চোখ রাস্তার উপর। সামনের দিকে জানালা থেকে কয়েকটা শাটার বাতাসে ভেঙে পড়েছে। ওদিক দিয়ে বাইরেটা দেখতে পাচ্ছে ক্লেরা। রাস্তার উপর দিয়ে তোরের সাথে পানি বইছে। পানির লেভেল এখন আরও উপরে উঠেছে। এমন ঝড় আর আমি কখনো দেখিনি বলে উঠল স্যান্ডি। লবিতে দাঁড়ানো জনাভিষেক লোক বিহম্বল দৃষ্টিতে ঝড়ের দিকে তাকিয়ে আছে। ওদের মধ্যে কয়েকজন ছাড়া আর কারো পরনে এই বিপর্যয় মোকাবেলা করার উপযুক্ত কাপড় নেই। ঠিক আছে, বলল হাইন্স। কোর্ট হাউসে পৌঁছানোর চেষ্টাই আমরা করব। যেখানে সম্ভব দালানের ধার ঘেঁষে আমাদের এগোতে হবে। আর সবাই পরস্পরকে আঁকড়ে ধরে সার বেঁধে চললে ভেসে যাওয়ার ঝুঁকি কমবে। হঠাৎ বাতাসের একটা তুমুল ঝাপটা শহরের বাকি সাইনবোর্ডগুলোকে উপড়ে ফেলল। তোরের মুখে ভেসে গেল সব। সেই সাথে পানির প্রবল স্রোত ফুটপাতের কিছুটা অংশ ছিঁড়ে নিয়ে গেল। রাস্তার পানি আরও বেড়েছে। সব বাতি নিভে গেছে। শহরটা দাঁড়িয়ে আছে অন্ধকারে। ঝড়ের শোষো শব্দে বাকি সব আওয়াজ ডুবে গেছে। সব কিছু ছাপিয়ে কাঠ মোটকে দুটুকরো হওয়ার আওয়াজ শোনা গেল। তারপর কাঠের দালানের একটা দেয়াল হোটেলের পাশ দিয়ে উড়ে গেল। ওটার কোনা লেগে হোটেলের দরজার একটা প্যানেল ভেঙে পড়ল। এই দুর্যোগের মধ্যে আর আমাদের পক্ষে কোর্ট হাউসে পৌঁছানো সম্ভব হবে না, হতাশ কণ্ঠে বলল ক্লার্ক। পারব ডেভিড, বলল হাইন্স। অপেক্ষা করো, প্রথম ঝাপটা একটু কমলেই পারব। যদি কখনো কমে, মন্তব্য করলো স্যান্ডি। কেলেরা নীরব। রনের কথা ভাবছে সে। মানুষ এই ঝড় মাথায় করে বাইরে কোথাও গরু তাড়াচ্ছে, কিংবা মারা পড়েছে। রাত 10টার সময়ে ঝড়টা প্রথম ইন্ডিয়ানালায় শুরু হয়েছিল। ওটা যখন পূর্ণ শক্তিতে শহরের উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করছে, তার আগেই রনমাইক গরু নিয়ে কয়েক মাইল পশ্চিমে সরে এসেছে। গরুর পালটাকে যতটা সম্ভব দ্রুত এগিয়ে নেয়ার চেষ্টা করছে ওরা। পূবে গালফের উপর বিরতিহীনভাবে বজ্রপাত হচ্ছে। এত দূর থেকেও ঝড়ের শব্দ ভেসে আসছে। মেঘ যেন ওদের মাথার মাত্র কয়েক ফুট উপরে স্থির হয়ে আছে। পিছন দেখার জন্য ঘুরে চমকে উঠল রন। ঝড়টা প্রায় ধরে ফেলেছে ওদের। নিচের দিকে ছিন্ন মেঘ আর স্টিলের রূপালি দেয়ালের মতো নিরেট বৃষ্টি, আর উপরে কালো মেঘের ভিতর জালের মতো বিদ্যুতের চমক ছড়িয়ে পড়ছে। চেয়ে দেখো ডক, বলল রন। নরকের খোলা দরজা দিয়ে যেন ভিতরের একটা দৃশ্য দেখা যাচ্ছে। দেখে
ফ্যাকাশে হয়ে গেল ইত্তলার মুখ। এখন আমরা কি করব? প্রশ্ন করল সে। গরুগুলোকে যতটা সম্ভব সম্ভব একত্রে জড়ো করে রাখা ছাড়া আমাদের আর কিছু করার নেই। একসময় ঝড় থামবেই। ওদের পাশে এসে দাঁড়ালো ইলি। আকাশের অদ্ভুত আলোয় ওর মুখটা হলুদ দেখাচ্ছে। ভাবছি ওদিকে শহরের কি অবস্থা, বলল সে। ছেলেবেলায় আমি মাটার গড়ায় ছিলাম। একবার সমুদ্রের পানি দেয়ালের মতো উঁচু হয়ে এসে দ্বীপের সব কিছু ভাসিয়ে নিয়ে যেতে দেখেছি আমি। বাবা আর আমি বাঁচার আশায় প্রাণপণে দৌড় দিলাম। দেখা যাচ্ছে পার পেয়েছ তোমরা, বলল ডক। হ্যাঁ, শুধু আমি, বাবা পারেনি। ছোট বর্ষাতির ভিতর কুঁজো হয়ে বসে আছে ওরা। অবিরাম বৃষ্টি হাতুড়ি পেটা করে ওদের পিঠ অবশ করে তুলেছে। গরুগুলোরও একই অবস্থা। একটা আশ্রয় আমাদের খুঁজে বের করতেই হবে, বলে উঠল রন। তোমরা বাতাস ঠেকানোর মতো জায়গার খোঁজে চোখ সজাগ রেখো। গরুগুলো নিজে নিজে থেকেই এগোচ্ছে। ওরা বুঝতে পেরেছে বিপদ পিছন থেকে আসছে। সামনের অন্ধকারে কোথাও নিরাপদ আশ্রয় পাবে আশা করেই এগিয়ে চলেছে। একে একে আরোহীরা একত্র জড়ো হলো। প্রথমে অটো, পরে হলিডে এলো। গাস্টনকে দেখেছ? জিজ্ঞেস করলো হলিডে। গাস্টন? সে তো ওদিকে বাওয়ারের সাথে আছে, জবাব দিল ইত্তলো। অন্তত আমি তাই জানি। না, ওখানে নেই। গরু নিয়ে শহরের দিকে রওনা হওয়ার অল্প পরেই ও আমার পাশে এসে থেমেছিল। বলল, মেজরের জন্য জন্য একটা খবর আছে। ওর সাথে আমার দেখা হয়নি। হলিডের আরো কাছে সরে এসে বলল রন। কি জন্য এসেছে, কিছু বলেছে ও? সে তোমাকে খুঁজছিল। ক্যাটল নিয়ে ওদের কিছু ঝামেলা হয়েছে। আমাকে শুধু এইটুকু বলেই তোমার খোঁজে চলে গেল। গোছা বাঁধা অনেকগুলো কটনউড গাছের কাছে এসে পৌঁছেছে ওরা। ঝড়টাও কিছুক্ষণের জন্য একটু শান্ত হয়েছে বলে মনে হচ্ছে। গাছগুলো কিছুটা বাতাস আড়াল করবে। আমার মনে হচ্ছে ওদিকে কোনো গোলমাল হয়েছে, বলল হলিডে। হয়তো গোলাগুলিও হয়ে থাকতে পারে। গ্যাস্টন ওকে খুঁজে পেল না কেন, ভাবছে রন। বেশিরভাগ সময়ে সে হোটেলে বা রাস্তার উপরই ছিল। তাহলে গরুগুলোকে কিছু ঝোপঝাড়ের আড়ালে একটা ঘেঁষো জমির উপর জড়ো করলো ওরা। ঝোপগুলোয় কার্লি, মেসকাইট আর কাটা নাশপাতির গাছই বেশি। ক্লান্ত গরুগুলোর আর এগিয়ে যাবার তেমন উৎসাহ দেখা গেল না। কয়েকটা গরু আরও ভালো আশ্রয়ের খোঁজে ঝোপের ভিতর ঢুকলো, আর বাকিগুলো জায়গাতে বিশ্রাম নিতে বসে পড়ল। আরোহীরাও নিজেদের জন্য একটা কটনউড গাছের তলায় ঘন ঝোপের আড়ালে ভালো একটা আশ্রয় খুঁজে নিল। ওখানে কিছু পাতা এখনো শুকনো আছে, তাই দিয়ে একটা ছোট্ট আগুনও জ্বালানো হলো। কফি পট এনে চাপিয়ে দিল হলিডে। আগুনটাকে ঘিরে বসলো সবাই। ওটা বিশেষ তাপ দিচ্ছে না বটে, কিন্তু কেবল দেখেই কিছুটা আনন্দ হচ্ছে। পূব দিকে ফিকে হয়ে আসছে। ভোর হতে আর বেশি বাকি নেই। আমরা কত দূর এসেছি? একজন জিজ্ঞেস করল। মাইল 20 এসেছি, জবাব দিল হলিডে। আমরা 7-8 ঘন্টা পথ চলেছি। গরুগুলোও সব সময় প্রায় ছুটেই চলেছে। রন উঠে ঝোপের ভিতর থেকে একটা পুরনো মেসকাইটের গুড়ি, ডালপালা আর উপড়ে পড়া একটা ওক গাছের বড় ডাল নিয়ে এলো। ইত্তলো ওগুলো আগুনে দেয়ার মতো সাইজে কাটতে সাহায্য করলো। গ্যাস্টন ভালো লোক ছিল, হঠাৎ বলে উঠল ইলি। চমৎকার মানুষ ছিল ও। গরুচরের পিছনে ধাওয়া করে ওর সাথে আমি 2বার রিউ গ্রান্ডে পার হয়েছি। তোমার ধারণা ও মারা গেছে? প্রশ্ন করল রন। তুমিই ভেবে দেখো, ওই ছোট্ট শহরে তোমাকে খুঁজে পাওয়া কঠিন ছিল না, কিন্তু আমরা কেউ ওর দেখা পাইনি। আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় সে সুস্থই ছিল। ওখান থেকে শহরে মাত্র অল্প একটু পথ। না, কেউ ওকে হত্যা করেছে। ওকে যদি কেউ হত্যা করে থাকে
তবে তাকে আমার কাছে জবাব দিতে হবে। গম্ভীর স্বরে বলল হলিডে। এখন আমরা কি করব? প্রশ্ন করল ইত্তল। ঝড় না থামা পর্যন্ত আমরা এখানেই ঘাঁটি গেড়ে থাকব, জবাব দিল রন। এর মধ্যে আরও এগোনোর কোনো পথ মনে হয় এগোনোর কোনো মানে হয় না। উঁচু জমিতে পৌঁছেছে আমরা। বেশি না, বাধা দিল ইলি। 30-40 ফুট অন্তত উঠেছি, জবাব দিল রন। তাছাড়া অনেকটা ভেতরেও ঢুকেছি। গরুগুলোকে আপাতত এখানেই আটক রেখে হিজারিদের জন্য আমাদের চোখ খোলা রাখতে হবে। বিপদ আমাদের এখনো কাটেনি। তোমার মনে হয় ওরা গাস্টনকে খুন করেছে? কে বলতে পারে? আমি স্বীকার করছি সহজেই সে আমাকে খুঁজে বের করতে পারত। আমার বিশ্বাস প্রথমে সে আমাকে খোঁজে গরুর খোয়ারে আমার খোঁজে সে গরুর খোয়ারে যাবে। ওখানে না পেলে রাস্তা ধরে এগোবে। তাই স্টক ইয়ার্ডের প্রথমে ওকে খুঁজবো আমি। অবাক হয়ে রনের দিকে তাকালো ওরা। তুমি ফিরে যাচ্ছ? বলে উঠল অটো। নিশ্চয় ঠাট্টা করছো। গ্যাস্টন আমার হয়ে কাজ করছিল। আমি ওকে খুঁজে বের করতে চাই, বা জানতে চাই ওর কি হয়েছে। হিটারি মার্সার ফিউডের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু ওরা যদি আমার কাউকে মেরে থাকে তবে তার উপযুক্ত ব্যবস্থা আমি নেব। আমিও তোমার সাথে একমত, মেজর। উঠে দাঁড়ালো ডক ইত্তলো। ঠিক আছে, তুমি গেলে আমরা সবাই যাব। আমি একাই যাচ্ছি। একরোখা কথা বলছো তুমি, বলল কনওয়ে। যদি কেউ যায় তবে আমারই যাওয়া উচিত, কারণ হিটারিদের প্রত্যেককে আমি চিনি। রন নড়ল না, আগুনের দিকে চেয়ে রইল। পরিস্থিতিটা ভালো করে বিচার করে দেখছে। এই আবহাওয়ায় যদি গ্যাস্টন আমার খোঁজে ছুটে এসে থাকে তবে নিশ্চয়ই কোনো ঝামেলা বেঁধেছে, বড় রকমের ঝামেলা। তাই তোমরা চারদিকে সজাগ দৃষ্টি রেখো। তুমি কি ভাবছো এই ঝড় বাদলে হিটারিরা কেউ বেরোবে? বেশিরভাগই এই আবহাওয়ায় আইস করে বাড়ি বসেই কাটাবে। কিন্তু টমি চিটনির কাজের পদ্ধতি ভিন্ন। হয়তো এই ঝড়কেই কাজে লাগিয়ে ফিউডকে চিরতরে শেষ করার চেষ্টা করবে সে। তবে দেরি করছে রন। আগুনের তাপটা কম হলেও কেই বা ওর পাশ থেকে সরে ঝড় বৃষ্টির মধ্যে বেরোতে চায়। ক্যাম্পের চারপাশে তাকালো সে। পুরোটাই প্রায় কাটা নাশপাতি, মেসকাইট আর পোস্ট ওকের দেয়াল দিয়ে ঘেরা। খোলা দিকটা দিয়ে গরুগুলোর উপর নজর রাখা যাবে। কালো মেঘ আর বৃষ্টির মধ্যে দিয়ে সকাল এলো। মেঘগুলো এত নিচে চলে এসেছে যে মনে হয় ঝোপের মাথা ছুঁয়েছে। বাতাসের গর্জন অন্য সব শব্দ ঢেকে ফেলেছে। বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। কৃত্রিম উপায়ে হয়তো কিছুটা আড়াল পাওয়া যেতে পারে মাত্র। ঝোপের ভিতর দিয়ে বাতাস বইছে। শক্ত ডালগুলো নুয়ে পড়ছে ধাক্কায়। আরও 2-1 মিনিট সবাই আগুনটাকে ঘিরে থাকলো। তুমি সাবধানে থেকো মেজর, বলল ইত্তলো। এটা একটা সর্বনাশী ঝড়, এমনটা আমি আর আগে দেখিনি। ঘোড়ার পিঠ থেকে পানি মুছে আবার জিন চাপালো রন। অটো কনওয়ে উঠে এলো। ওর রাইফেলের মুখটা ছোট্ট একটা চামড়ার ঢাকনায় ঢাকা। মিনিট খানেক ঘোড়া দুটো বাতাসের বিরুদ্ধে যেতে অস্বীকার করলো। তারপর রওনা হলো অনিচ্ছা সত্ত্বেও। 11। ইন্ডিয়ানলায় সকাল হয়েছে। ভৌতিক একটা হলুদ আলোয় দালানের ধূসর বৃষ্টি ভেজা চেহারা আর নিচে রাস্তায় কালচে রঙের পানি তুমুল বেগে পাক খেয়ে বয়ে যেতে দেখা যাচ্ছে। বিভিন্ন সাইজের নানান জিনিস পানিতে ভেসে চলেছে। ওদিকে কোথাও প্রচণ্ড শব্দে একটা দেয়াল ভেঙে পড়ল। হোটেলের সামনে দিয়ে আরো ভগ্নাবশেষ ভেসে গেল। পুরনো আমলের চামড়ায় মোড়া আরাম কেদারা ছেড়ে উঠল ক্লেরা। মিস্টার হাইঞ্জ, আর অপেক্ষা করার সময় নেই। এখন আমাদের ঝুঁকি নিয়েই বেরিয়ে পড়া উচিত। আমার মনে হচ্ছে সবই ধসে পড়বে। অনিচ্ছা সত্ত্বেও কথাটা স্বীকার করলো সে। ঠিক আছে। আশেপাশের চেয়ে অভিভূত আর ভীত লোকজনের চেহারা দেখতে পাচ্ছে ও।
আমরা যতগুলো সম্ভব কম্বল আর যা খাবার আছে সবই সাথে নেব। ওখানে আমাদের কতদিন আটক থাকতে হবে তা তার কোনো নিশ্চয়তা নেই। মেজর মাইক ফিরে আসবে, বলল কেলেরা। সে জানে আমি এখানে আছি। সম্ভব হলে আসবে, বিষণ্ণ মুখে বলল হাইন্স। ওহ না, অস্পষ্ট স্বরে আর্তনাদ করলো সানি। পানির দিকে তাকালো কেলেরা। ওখানে একটা অন্য কিছু পানিতে ঘুরপাক খাচ্ছে। ভাঙা ফুটপাতের সাথে কিছুক্ষণ ওটা আটকে থাকলো। একটা লাশ। এক নজরেই বোঝা যায় পানিতে ডুবে লোকটা মরেনি, ওকে গুলি করা হয়েছে। মাথার পিছনে গুলি লেগেছে। গুলিতে মাথার একটা পাশ উড়ে গেছে। এক মুহূর্ত কেউ নড়ল না। তারপর হাইন্স আর ডেভিড একসাথে দরজার দিকে ছুটল। লাশটা পানিতে ভেসে যাওয়ার আগেই ওর দেহটা টেনে উপরে তুলে ফেলল। ঝুঁকে পড়ে পকেট হাতড়ে কিছু টাকা আর ভেজা কাগজ পাওয়া গেল। কোমরের গান বেলটাও খুলে নিল হাইন্স। লোকটাকে চিনে বলে মনে হচ্ছে না। ওর আত্মীয় স্বজনের কাছে এগুলো পৌঁছে দেওয়া দরকার, বলল সে। তারপর কাগজগুলোর ভাঁজ খুলল। একটা খামে গ্যাস্টন মিলারিকে সম্বোধন করে চিঠি লেখা হয়েছে। সবকিছু ক্লেরার হাতে তুলে দিয়ে হাইন্স আবার বলল, ম্যাম, এর ভার তোমার উপরই থাকলো। সম্ভবত চিঠি বা অন্য কাগজপত্রে ওর চেনাশোনা লোকের ঠিকানা মিলতে পারে। লোকটাকে খুন করা হয়েছে, শক্ত গলায় বলল ডেভিড। খুব কাছে থেকে ওকে মাথার পিছনে গুলি করেছে কেউ। ক্লেরা ভাবছে, লোকটা এই এলাকায় অপরিচিত। তবে কি রন যাদের কাজে নিয়েছে ও তাদেরই একজন? ওর মন তাই বলছে। হঠাৎ আর একটা চিন্তা ওর মনে এলো। স্যান্ডি ভিজে চুপচুপে হয়ে ওর কামরায় এসেছিল। মেয়েটার জুতোয় কাদাও ছিল। অবশ্য জুতোয় কাদা যে কোনো জায়গা থেকেই লাগাতে পারে, কিন্তু স্যান্ডির জুতোই ছিল আস্তবল বা করালের কাদা। তাছাড়া একটু আগেই মেয়েটা প্রায় কেঁদে উঠেছিল। সেটা কি লাশ দেখার কারণেই, নাকি মৃতদেহটা এই লোকের বলেই? স্যান্ডিকে খোঁজার জন্য পিছন ফিরে চাইল ক্লেরা, কিন্তু সে নিজেকে গুটিয়ে লোকজনের আড়ালে সরে গেছে, যেন মৃত লোকটার অভিযোগকারী চেহারাটা সহ্য করতে না পেরেই লুকিয়েছে। বর্তমান পরিস্থিতি মনে পড়ল ক্লেরার। সে বলল, মিস্টার হাইন্স, আমাদের আর দেরি না করে এই মুহূর্তে রওনা হওয়া দরকার। ডেভিড হঠাৎ বলে উঠল, হায়, মনেই ছিল না, আমাদের জেলে কয়েদি রয়ে গেছে। ডিকি বার্নস রয়েছে ওখানে, একজন বলল। এই সময় দুজন আরোহীকে এগিয়ে আসতে দেখা গেল। পানিতে ঘোড়ার প্রায় পেট পর্যন্ত ডুবে গেছে। দুজনে চিলিকার গায়ে কুকড়ে বসে আছে, থুতনির সাথে হাতগুলো বাঁধা। তবু রনকে চিনতে ক্লেরার দেরি হলো না। দরজার দিকে এগিয়ে গেল সে। হাইন্স হাত তুলে বাধা দেওয়ার চেষ্টা করল। বলল, দাঁড়াও, আমরা সবাই হাত ধরাধরি করে বেরোব। মানুষের তৈরি একটা শিকল তৈরি করা হবে। যারা প্রথমে কোর্ট হাউসে পৌঁছবে তারা বাকি সবাইকে সাহায্য করবে। আমাদের সাহায্য এসেছে, বলল ক্লেরা। ওই যে রোল্যান্ড মাইক। চোথের বিপরীতে ঘোড়ার পিঠে এগিয়ে এলো ওরা। ক্লেরাকে দেখে কি যেন বলতে যাচ্ছিল রন, কিন্তু গাস্টনের দিকে চোখ পড়তেই সে থেমে গেল। সাথে সাথে ঘোড়া এগিয়ে এনে হোটেলের বারান্দায় নামল রন। গাস্টনের মাথাটা যত্নের সাথে ঘুরিয়ে চেহারাটা দেখে মুখ তুলল সে। এই ঘটনা ঘটতে কেউ দেখেছে? কে গুলি করেছে ওকে? কোনো জবাব এলো না। ক্লেরার চোখ আপনা আপনি স্যান্ডির উপর গিয়ে পড়ল। ওর মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু কিছু বলল না সে। ওই লাশটা পানিতে ভেসে এখানে এসেছে, জানালো হাইন্স। মনে হয় শহরের পূবে কেউ ওকে গুলি করেছে। লোকটা আমার খোঁজেই এসেছিল, বলল মাইক। আমার সাথে ওর দেখা না হোক এটাই চেয়েছিল কেউ, কিংবা এম ব্যান্ডের ক্যাটল জড়ো করছে বলে মেরেছে।
আমরা কোর্ট হাউসে পৌঁছানোর উদ্যোগ করছিলাম, বলল ডেভিড। আমার একটু হাজতে যাওয়া দরকার। তুমি যদি পিছিয়ে ঘোড়ায় চলল রন। ঘোড়ার পিঠে বাঁধা দড়ির কয়েলটা খুলে একটা মাথা ছুড়ে দিল সে। এটা আঁকড়ে ধরে এগোও, কেউ থেমো না। দড়ি ধরার জন্য লোকজন ছুটে এগোলো। ঠিক এই সময় রাস্তার প্রান্তে 4 জন আরোহীকে দেখা গেল। সাবধান মেজর, নিচু গলায় সতর্ক করলো অটো কনওয়ে। ওরা সবাই হিটারি। চলো এগোও, জনতার উদ্দেশ্যে চিৎকার করলো রন। দড়িটা শক্ত করে ধরো। ঘোড়ার পিঠে চেপে জেল হাউজের দিকে এগোলো কনওয়ে। রন এক ঝলক দেখতে পেল ওকে, কিন্তু ওদিকে মন দেওয়ার সময় নেই। ঘোড়াটা ভালোভাবেই রওনা হলো, কিন্তু পানির তোরে রাস্তাটা উঁচু নিচু হয়ে গেছে। একবার পিছলে ঘোড়াটার হাঁটু গেড়ে বসে পড়ার অবস্থা হলো। লাগামের উপর প্রচণ্ড শক্তি খাটিয়ে ওকে টেনে তুলল রন। যারা দড়ি ধরে এগোচ্ছে তাদের মধ্যে অর্ধেকের বেশি বয়স্ক মানুষ। বুদ্ধিমান কয়েকজন হাত দিয়ে দড়িটা পেঁচিয়ে ধরেছে। দড়ি টান টান হলে ওরা হাতে ব্যথা পাবে বটে, কিন্তু তবু নিরাপদ থাকবে। পিছন দিকে তাকিয়ে দেখল মাইক। মাত্র 2 জনই রয়ে গেছে হোটেলে, একজন হাইন্স আর অন্যজন ক্লেরা। ওকে পিছনে পড়ে থাকতে দেখে থামতে যাচ্ছিল রন, কিন্তু হাতের ইশারায় মেয়েটা ওকে এগিয়ে যেতে বলল। একটা বান্নের দরজা ওদের পাশ দিয়ে ভেসে গেল। অল্পের জন্য ঘোড়ার পায়ের সাথে ধাক্কা খেল না। ঘন ঘন কয়েকবার চোখের পাতা ফেলে বৃষ্টির পানি পরিষ্কার করে সামনে তাকালো রন। রাস্তার কোণায় দুদিক থেকে দুটো পানির ধারা মিশে একটা ঘূর্ণিপাকের সৃষ্টি করেছে। সামনে কোথাও রাস্তাটা পিছন দিককার থেকে নিচু, কিন্তু কোথায়? আরোহী 4 জন আরো কাছে এসে পড়েছে। দড়িটা সোজা করার অছিলায় পিছন ফিরে পিস্তলের হাতল থেকে ফিতেটা খুলে ফেলল মাইক। বৃষ্টির ঝাপটা অনুভব করছে সে, জানে বাতাসের সাথে সাথে সমুদ্র ফুলে উঠছে। ওর হ্যাটের বিমটা বাতাসে বারবার কপালের সাথে বাড়ি খাচ্ছে। স্টেডি বয়, ইজি ইজি। ঘোড়াকে নির্দেশ দিল রন। আসলে লোকজনকে গাইড করে নিয়ে যাওয়াই ছিল ওর কাজ, কিন্তু এখন দেখা যাচ্ছে সবাইকে ওর টেনেই নিয়ে যেতে হচ্ছে। কারণ লোকজন এতই দুর্বল যে পানিতে ভেসে ভারী জামা কাপড়ের ওজনে সামলাতে পারছে না। পিছন থেকে একটা চিৎকার শোনা গেল, হয়তো কেউ পড়ে গেছে। ঘোড়া থামালো রন। ওঠারও একটু দম ফেলার অবকাশ দরকার। এক মহিলার হাত থেকে তার চামড়ার ছোট ব্যাগটা ছুটে গেছে। দারুণ ক্ষোভে চিৎকার করছে সে। সন্দেহ নেই জীবনের সব সঞ্চয় আর যা কিছু তার কাছে মূল্যবান সবই ছিল ওই ব্যাগে। দড়ি ছেড়ে দিয়ে মরিয়া হয়ে ওটা ধরার চেষ্টা করলো সে। মুহূর্তে পানির প্রচণ্ড তোরে উল্টে গেল মহিলা। অনেক কষ্টে সংগ্রাম করে শেষে যদিও বা উঠে দাঁড়ালো। একটা বড় কাঠের টুকরার আঘাতে আবার ভারসাম্য হারালো। রুক্ষ পোশাক পরা লম্বা বলিষ্ঠ একজন লোক তার আশ্রয় ছেড়ে এগিয়ে এসে বুড়ির জামার হাতা ধরে তাকে টেনে তুলল। মহিলার একটু ওপাশে একটা সিঁড়ির সাথে বেঁধে চামড়ার ব্যাগটা আটকে রয়েছে। প্রায় বুক সমান পানির মধ্যে দিয়ে স্রোতের বিরুদ্ধে লড়ে ব্যাগটা উদ্ধার করলো ওই খোঁচা খোঁচা দাড়িওয়ালা লোকটা। তারপর পাকা চুলের বুড়িকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে ব্যাগ নিয়ে কোর্ট হাউসের পথে এগোলো সে। ওই লোকটাই ডিকি বার্নস, বলল একজন। ডেভিড নিশ্চয় জেল থেকে ছেড়ে দিয়েছে ওকে। কোর্ট হাউসের সিঁড়ির দিকে ঘোড়াটাকে এগিয়ে নিয়ে গেল মাইক। জিনের উপর ঘুরে সে আর চোখে হিটারিদের দিকে তাকালো। ওদের 2 জনকে সে চেনে। ওই 2 জন ইন্ডিয়ান নোলার ডকে ওকে আক্রমণ করেছিল। ওরাও তাকিয়ে আছে রনের দিকে। দৃত হাসিটা মোটেও শুভ নয়। যাও মেজর, ওদের একজন বলল। যা করছো কাজটা সেরে নাও। একটু অপেক্ষা করতে আমাদের আপত্তি নেই। ওরা 4 জন, আর এদিকে কেবল রন আর অটো।
ঝড় থাকুক বা না থাকুক এবার লড়াই অনিবার্য। রন দেখছে ওরা জিনের উপর স্থির হয়ে বসে আছে, পাদানি ছুঁয়ে পানি বয়ে যাচ্ছে। লোকগুলোকে সাহায্য করার কোনো চেষ্টাই করছে না ওরা। ডিকি বার্নসও একটা ফিউডের সাথে জড়িত। ইন্ডিয়ানওয়ালার ডেকে ভেড়ানো একটা স্টিমবোটে দুজন বিপক্ষের লোককে খুন করার জন্যই ওকে জেলে যেতে হয়েছিল। কিন্তু বার্নস একজন ভদ্রলোক এবং টেক্সান। হিরারিরা বাজে বকাটে দল ছাড়া আর কিছুই না। সবাই ওই পরিবারেরও না। যা পাওয়া যায় এই লাভের আশাতেই ওরা লড়ছে। ভিতরে চলে যাওয়াই ভালো। ধন্যবাদ জানানোর জন্য যে লোকটা পাদানির কাছে থেমেছিল তাকে বলল মাইক। হাইঞ্জ আর ওই মেয়েটার জন্য আমাকে আবার ফিরে যেতে হবে। নিজের জায়গা অন্যের জন্য ছেড়ে দিয়েছিল মিস হেওয়ার্ড, বলল লোকটা। ওর ধারাই এমন, বলল মাইক। শীত দ্বারায় জোর আছে বলেই সে পারে। ভার্জিনিয়ার সব আরাম আয়েশ ছেড়ে মেয়েটা ওর জন্য এত দূর ছুটে এসেছে, এত সব বিপদের মাঝখানে। কিন্তু মেয়েটার যা স্বভাব, এজন্য ওর মনে বিন্দুমাত্র অনুশোচনা হবে না। ঘোরালো রন। অটো কনওয়ে ওর পাশে এসে দাঁড়ালো। চরম সময় উপস্থিত মেজর। আমরা চাই বা না চাই, লড়তেই হবে। ওরা যদি গাস্টনকে মেরে থাকে তবে আমি লড়তে চাই, বলল রন। ঘোরা ঘুরিয়ে সোজা হিটারির দিকে রওনা হলো রন। চোখের কোনা দিয়ে দেখলো ক্লেরা আর হাইন্স ফুটপাতে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ওখানে যেতে চায় সে, কিন্তু জানে ওদিকে রওনা হলে হিটারিরা অপেক্ষা করবে না, পিছন থেকে গুলি করবে। গাস্টনকে ওরা ওভাবেই মেরেছে। রনের ঘোড়াটা পানির মধ্যে দিয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে। অটো তার একটু পিছনে, কিছুটা ডান দিকে সরে ওদের আড়াআড়িভাবে এগোচ্ছে ও। ব্যাপারটা হিটারিদের পছন্দ হচ্ছে না। তোমাদের মধ্যে কে গ্যাস্টন মিলারকে খুন করেছ? নরম স্বরে প্রশ্ন করল রন। করালের ধারে যে লোকটা তোমার খোঁজ করছিল তার কথা বলছো? ওদের একজন বলল। আমি পুরো মজাটাই মিস করেছি। সবাই মতো ওখানে পৌঁছাতে পারিনি। ও তোমাকে কি বলতে এসেছিল জানো? আমরা মার্সারের দলটাকে আক্রমণ করে কি অবস্থা করেছি সেই খবর নিয়ে এসেছিল। গরুগুলোকেও আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। ডেভ মার্সার হয় মারা পড়েছে বা মার্শে কোথাও লুকিয়ে আছে। এতক্ষণে নিশ্চয় ডুবে মরেছে। আমরা তোমার জন্য ফিরে এসেছি, ডকে রনের হাতে মার খাওয়া দ্বিতীয় ব্যক্তি বলল। শুনেছি টমি তোমাকে নিজের হাতে মারবে বলে ঠিক করেছে, কিন্তু সেটা ন্যায্য বিচার হয় না। ডকের ব্যাপারটার জন্য তোমার কাছে আমাদের কিছু ঋণ রয়ে গেছে। শোনো বাচ্চারা, মাইকের গলার স্বর এখনো নরম। মুহূর্তে পিস্তল বের করে গুলি করল সে। বক্তা দুজনেরই সিলিকারের তলায় খোলা পিস্তল তৈরি ছিল, কিন্তু স্বভাব দোষেই কথা বলে সময় নষ্ট করেছে। ওরা রনকে বলতে চেয়েছিল কি কি করেছে আর কি কি করবে। সবচেয়ে লম্বা হিটারি এক হাতে নিজের পেট খামছে ধরল, অন্য হাতে পিস্তল তাক করে টিগার টিপল, কিন্তু কিছুই ঘটল না। বোঝা যাচ্ছে রনের গুলির আঘাতে টিগার জ্যাম হয়ে গেছে। গুলিটা টিগারে লেগে বেঁকে ওর পেটে ঢুকেছে। দ্বিতীয় আর তৃতীয় গুলি করার মাঝেও রন লক্ষ্য করল লোকটার পেট খামছে ধরা হাতটা রক্তে লাল হয়ে উঠেছে। ওর দ্বিতীয় গুলি আহত হিটারির বুকে লাগলো। দ্বিতীয় বক্তা ঘায়েল হলো। ওপাশ থেকে গুলির শব্দ কানে আসছে। রন বুঝলো কনয়ে গুলি করতে শুরু করেছে। লম্বা হিটারি ঝপ করে পানিতে পড়ল। দ্বিতীয়জন জিনের উপর টলছে। একটা গুলি মাইকের গাল ঘেঁষে বেরিয়ে গেল। পর মুহূর্তে যে গুলি করেছিল সে জিন থেকে ছিটকে পড়ল। অটোর দিকে তাকালো রন। চালাকির কাজ করেছে ও। 30 গজ দূর থেকে রাইফেল ব্যবহার করছে। এই বৃষ্টির মধ্যে পিস্তল দিয়ে অত দূরে লক্ষ্যভেদ করা সহজ নয়। অন্য দুজন অটোর সাথে লড়ছিল।
ওদের একজন কনওয়ের গুলিতে অক্কা পেল। চতুর্থ লোকটা পিস্তল ফেলে দুহাত শূন্যে তুলে আত্মসমর্পণ করল। চারজনের কেউই ফাইটার নয়, নিছক খুনি। অ্যাম্বুশ থেকে মানুষ হত্যা করা এক কথা, আর সামনাসামনি গোলাগুলি করে কাউকে মারা সম্পূর্ণ ভিন্ন কথা। তুমি ঠিক আছো অটো? প্রশ্ন করল রন। নিশ্চয়। তুমি? ওই লোকটা ওই লোকটাকে আটকে রাখো অটো, ওর সাথে আমার কিছু কথা আছে। পানির ভিতর দিয়ে ঘোড়াটাকে ধীর পায়ে হাঁটিয়ে হোটেলের দিকে রওনা হলো মাইক। রাস্তার যে ধারে পানি কম সেদিক দিয়েই চলছে। অল্পক্ষণের মধ্যেই ক্লেরার কাছে পৌঁছে গেল। মেয়েটার মুখ ফ্যাকাশে আর চোখ দুটো বিস্ফারিত। তুমি একটা রুক্ষ দেশে এসেছ ক্লেরা, বলল রন। স্কার্টটা এক হাতে একটু উঁচু করে ধরে মুখ তুলে তাকালো ক্লেরা। আমার মনের মানুষ যে এখানে, সহজ গলায় বলল সে। 12। একটু ঝুঁকে ক্লেরাকে ঘোড়ার পিঠে তুলে নিল রন। রন, ওই লোকগুলো যাদের তুমি গুলি করলে, ওরা কি মরে গেছে? ওরা 4 ফুট গভীর পানিতে পড়েছে ক্লেরা। ওদের খোঁজ করে নষ্ট করার মতো সময় আমার নেই। আজই জাহাজ থেকে নামার পর কেবল আমার পরনে ভালো পোশাক আছে বলেই ওদের দুজন আমাকে আক্রমণ করেছিল। এখন ওরা আমাকে একটা ফিউডের মধ্যে টেনে নিয়ে গেছে, যাতে অংশ নিতে আমি মোটেও চাইনি। ওদের কি ঘটেছে তাতে এখন আর আমার কিছু আসে যায় না। কোর্ট হাউসের সিঁড়িতে এসে পৌঁছলো ওরা। যত্নের সাথে আলগোছে ক্লেরাকে সিঁড়ির উপর নামিয়ে দিল রন। সিঁড়ির কয়েক ইঞ্চি নিচেই ঘুরপাক খাচ্ছে পানি। তোমার ভিতরে থাকাই ভালো, বলল সে। আমার মনে হয় ঝড়ের চরম আঘাতটা আসতে এখনো বাকি রয়েছে। তুমি কোথায় যাচ্ছ? ওর দিকে চেয়ে হাসল রন। প্রথমে আমি হাইন্সকে আনতে যাব, তারপর অটোকে নিয়ে আমি গরুগুলোর কাছে ফিরব। তোমার কোনো অসুবিধা হবে না তো? না রন, আমার জন্যে তুমি মিছে চিন্তা করো না। একটু ঝুঁকে ক্লোরাকে হালকাভাবে একটা চুমো খেয়ে সে বলল, আমি ফিরব। ইন্ডিয়ানওয়ালা ছেড়ে ক্যাম্পে ফেরার পথে অটো কনওয়ে আগে আগে চলছে, পিছনে রন। বৃষ্টিটা এখন একটু ধরে এসেছে, বাতাসের বেগও যেন আগের চেয়ে কমেছে। কিন্তু মাইক নিশ্চিত ঝড়ের শেষ ওরা এখনো দেখেনি। যা দেখেছে সেটা একটা আগাম নমুনা মাত্র। ওটা প্রলয়ঙ্কারী রূপ নিয়ে শেষ আঘাত হানবে পরে। কোর্ট হাউসের থেকে ভালো আশ্রয় আর ওখানে নেই। দালানটার কাঠামো খুব শক্ত, তাছাড়া উঁচু জমিতে তৈরি বলে এখনো পানির লেভেল থেকে প্রায় 6 ফুট উপরে আছে। মনে হয় বাতাসের প্রবল ঝাপটা সামলাবার মতো ক্ষমতা আছে ওর। পিছিয়ে রনের পাশে চলে এলো অটো। মেজর, এবার টমি চিটনির ব্যাপারে তুমি সজাগ থেকো। শিগগিরই তোমাকে ওর মোকাবেলা করতে হবে। জানি। চিটনি সম্পর্কে বেশ কিছু চিন্তা ভাবনা সে করছে। ওকে কি করতে হবে তাও মনে মনে ঠিক করে রেখেছে। চিটনিকে খুঁজে বের করে ওকে সামনাসামনি লড়াই বাধ্য করতে হবে। ওকে সময় দিলে লোকটা নিশ্চয় প্ল্যান করে নিজের সুবিধা মতো সময়ে রনকে অ্যাম্বুশ করে হত্যা করবে। ওকে হারাতে হলে একমাত্র উপায় হচ্ছে মুখোমুখি ফাইট, যা লোকটা সব সময়ে এড়িয়ে চলে। এটা করতে হলে রনকে ওর টেইলে থাকতে হবে। ওকে খুঁজে বের করে বা ওর পিছনে লেগে থেকে লড়তে বাধ্য করতে হবে। এসব প্ল্যান করা সোজা, কিন্তু বাস্তবে কাজে লাগানোটা তত সহজ নয়। এটা অনেকটা ভাল্লুক ধরার আগে ভালুকের স্টেক খাওয়ানোর মতো। দেখো, বিস্ময়ে চিৎকার করে উঠল অটো। ওই যে ওখানে। ওদের বাম দিকে একটা রিজের মাথায় অনেকগুলো গরু আর ঘোড়ার কালো আকৃতি দেখা যাচ্ছে। আগুনের ধারে কয়েকজন মানুষও রয়েছে। মাইক তার ঘোড়ার মুখ ওদিকে ফেরালো। ওরা যদি ভালো লোক হয় তবে ওদের থেকে কিছু তাজা ঘোড়ার ব্যবস্থা করা যাবে। 3 জন পুরুষ আর একজন 14-15 বছর বয়সের ছেলেকে দেখা যাচ্ছে। একজন লোক উঠে দাঁড়ালো। নবাগতদের জন্য অপেক্ষা করছে। ভীষণ ঝড়, মাইক বলল। সামনে আরো আসছে। তোমার তাই ধারণা?
আমরা তো ভেবেছিলাম ঝড় শেষ হওয়ার পথে। ভুলেও অমন কথা ভেবো না। তোমাদের গরুগুলোকে এখানে ধরে রাখো। কয়েক ঘন্টার মধ্যেই দেখবে আগের থেকেও ভীষণ আকার ধরে ঝড় আসবে। নেমে আগুনের ধারে এসে বসো, প্রস্তাব দিল লোকটা। তোমাদের দেখে অত্যন্ত ক্লান্ত মনে হচ্ছে। ঘোড়ার পিঠ থেকে নেমে আগুন ঘেঁষে দাঁড়ালো ওরা। ওখানে বসা শক্ত চৌকো চেহারার একজন কাউহ্যান্ড হাতের ইশারায় কফি পটটা দেখালো। নিজের হাতেই ঢেলে নাও, বলল সে। কালো আর গরম। সত্যিই তাই। স্বয়ং শয়তানের পাপের চেয়েও গরম আর কালো, কিন্তু স্বাদটা চমৎকার। প্রথমে যে কথা বলেছিল সেই বয়স্ক লোকটার দিকে আর চোখে চাইল রন। তুমি কিছু ঘোড়া বিক্রি কিংবা বদল করতে রাজি আছো? কষ্ট সহ্য করে টিকে থাকতে পারে এমন কিছু ঘোড়া আমার দরকার। তোমরা কি কোনো কিছু থেকে পালাচ্ছ? কঠিন চোখে লোকটা রনকে জরিপ করছে। না, বিপদের দিকেই ছুটে যাচ্ছি, জবাব দিল কনয়ে। ওদিকে শহরে কিছু গোলাগুলি হয়েছে, আরও হবার সম্ভাবনা আছে। তোমরা বান্স নও তো? না, তবে শহরে ওকে আমরা দেখেছি। নিজের জীবন বিপন্ন করে সে অসহায় বুড়িকে নিরাপদে কোর্ট হাউসে পৌঁছতে সাহায্য করেছে। কফি কাপের উপর দিয়ে ওদের দিকে তাকালো অটো। আমি ভাবছি ইন্ডিয়ানোলাকে তোমরা শেষবারের মতো দেখেছ। বড় বড় চোখে চেয়ে রইল ওরা। ওটার অর্ধেকই এখন রাস্তায় ভাসছে। ছেলেটা কৌতূহল চেপে রাখতে পারছে না। তুমি বলছিলে ওখানে গোলাগুলি হয়েছে। আমার সঙ্গীর নাম মেজর রোনান মাইক, বলল অটো। সে ডেভ মার্সারের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে নেমেছে। আমরা ফিউডে কোনো অংশ নিইনি, কিন্তু হিটারিরা আমাদের একজনকে খুন করেছে। আমরা বুড়ো বুড়িদের কোর্ট হাউসে পৌঁছতে সাহায্য করছিলাম। এই সময় ওদের 4 জন আমাদের উপর চড়াও হয়। 4 জন? বেটে কাউহ্যান্ডকে একটু সন্দিহান দেখাচ্ছে। মেজর ওদের 2 জনকে গুলি করে জিন থেকে নিচে ফেলেছে। আমি একজনকে শেষ করেছি। ভাবগতিক দেখে চতুর্থ জনের লড়ার উৎসাহ উবে গেল। হঠাৎ রনের দিকে ফিরল অটো। মেজর, ওর কথা একেবারে ভুলেই গেছিলাম। বেটা নিশ্চয় কোনো ফাঁকে পালিয়েছে। নিজেকে গাল দিল কনয়ে। মেজর, এটা পুরোপুরি আমার দোষ। ওকে চোখে রাখা আমারই দায়িত্ব ছিল। ভুলে যাও। ওকে নিয়ে আমরা কি করতাম তা আমি নিজেও জানি না। তোমরা ঘোড়া নিতে পারো, স্টকের মালিক বলল। তোমাদের 2টো দরকার? তোমার বাড়তি থাকলে 6টা, জানালো রন। গরুর মাংস, রুটি আর কফি খেতে খেতে লেনদেনের ব্যাপারে একটা সমঝোতায় পৌঁছলো ওরা। রন টাকা মিটিয়ে দেওয়ার পর রানচার আবার নিজের কাপটা ভরে নিল। মেজর, তুমি তো একদল গরু নিয়ে উত্তরে যাচ্ছ, তাই না? ইন্ডিয়ানোলায় তার গরু বিক্রির কথা। ওগুলো এখন কোথায় আছে? সবই খুলে বলল মাইক। তারপর জানালো মার্সারের গরুগুলো হিটারিরা ছত্রভঙ্গ করে দিয়েছে। অন্তত ওরা তাই বলছে। আমার নাম ওয়েব স্টার। মেজর, আমার কাছে এখনো 200 গরু আছে, আর গোটা 30 ঘোড়া।